যাত্রী বোঝাই করে ঢাকা ছাড়ছে ট্রেন লঞ্চ, মর্মান্তিক দুর্ঘটনার পরও সচেতন হয়নি মানুষ। লঞ্চ আসবে আসবে বললাম ৩-৪ ঘন্টার বেশি হয়ে গেছে, তাও লঞ্চ আসার কোনো নাম নেই। এখানে ভাড়া রেটটাও একটু বেশি, ঈদের বাজার খুব ভোগান্তি, লঞ্চও পাচ্ছি না এবং কি হয়রানি শিকার হচ্ছে। প্ল্যান তেমন কিছুই নাই, এই ছুটিটা ফ্যামিলির সাথে দিতে চাই। উদ্ধার হয়েছে সান্তাহারে লাইনচ্যুত ট্রেনের বগিগুলো। টার্মিনালগুলোতে বাসের ঘাটতি, সড়কে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন বহু যাত্রী। পথে পথে যাত্রী তোলায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট। 200 টাকা ভাড়া, যেখানে আমরা টাঙ্গাইল যাই সেখানে আজকে 1000 টাকা যাইতেছে। টাঙ্গাইলের গাড়ি পাওয়া যাইতেছে, যেখানে মানে 500 টাকা ভাড়া, এটা 1400-1500 টাকা। গাড়ি ভাড়া তো বেশি, অনেক বেশি। বগুড়ার ভাড়া চাই 1000 টাকা, 1200 টাকা। জাতীয় ঈদগাহে প্রধান জামাতের প্রস্তুতি সম্পন্ন। রাষ্ট্রপতির সাথে নামাজ পড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বিনিময়ের সুযোগ পাবেন মুসল্লিরা। অবৈধ বাল খেটে দৌড়াতে নৌপথের ঈদ যাত্রায় আতঙ্ক। নৌ পুলিশের চাঁদাবাজিতেই নিয়ম ভাঙার মহোৎসবের অভিযোগ। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দিনের বেলা যেমনি ইচ্ছা সেমনি আন্দিকুন্দি করে ধরে। আমরা হরন দিলেও আমাদের হরনের ওরা কোনো গুরুত্ব দেয় না। দিনে চলার অনুমতি, রাত্রে ওরা চালায় ওদের ইচ্ছা মতো। এরা ইচ্ছা করে উল্টা পাল্টা চালাইয়া, পাতাল্লা চালাইয়া, সোজা চালাইয়া যাত্রীবাহী লঞ্চগুলির উপরে উঠাইয়া দেয়। সাউথ পার্সে হামলার জেরে প্রতিবেশী দেশগুলোর জ্বালানি স্থাপনাকে টার্গেট করেছে ইরান। খোলা ঈদগাহে ঈদ জামাত বাতিল করেছে কুয়েত আমিরাত। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। ঈদের ছুটিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখ মানুষ। পরিবার প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে রেল, সড়ক ও নৌপথে ঢাকা ছাড়া মানুষের উপচে পড়া ভিড়। এদিকে সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। টিকিট নিয়ে প্ল্যাটফর্মে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন যাত্রীরা। নির্ধারিত সময়ে ট্রেন ছাড়ার কথা থাকলেও দূরপাল্লার ট্রেনগুলো আধা ঘন্টার বেশি সময় বিলম্ব করে প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে। সবচেয়ে সময় বিপর্যয় হয়েছে নীলসাগর ও একতা এক্সপ্রেস ট্রেনে। রাত থেকে যাত্রীরা স্টেশনে অপেক্ষা করছেন। এই ট্রেনের অতিরিক্ত 3টি কোচ সংযোগ দেওয়া যায়নি, যার কারণে এই 3 কোচের যাত্রীদের টিকিট ফেরত নিয়ে সমমূল্যের অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। প্ল্যান তেমন কিছুই নাই, এই ছুটিটা ফ্যামিলির সাথে দিতে চাই। 9 দিন ছুটি পাইছি, যাবো ঈদের বাড়িতে সবাই আছে। মানে যারা টিকিট কাটছে না তারা সেদনে ঢুকতে পারতেছে না, ভেতরে প্রচুর জাম। এখান থেকে যাবো তার রাস্তা নেই। অতিরিক্ত যাত্রী চাপের জন্য এই অবস্থাটা হচ্ছে। কিছু করার নাই ভাই, হ্যাঁ যাইতেই হবে। দুর্ঘটনা তো বলে কয়ে আসে না, আল্লাহ তাআলা যেহেতু এটা দুর্ঘটনা দিছে, এটা আমাদের মেনে নিতে হবে। ঈদে লঞ্চে করে বাড়ি ফেরার চাপও চোখে পড়ার মতো। লঞ্চে জায়গা পেতে ভোররাত থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে উপচে পড়া ভিড়। টার্মিনালের পন্টনে লঞ্চ থামা মাত্রই ঘরমুখ যাত্রীরা হুড়মুড়িয়ে নৌযানে উঠছেন। গতকাল দুর্ঘটনায় প্রাণহানির পরও যাত্রীদের মধ্যে কোনো সতর্কতা বা সচেতনতা দেখা যায়নি। যাত্রী পরিপূর্ণ হলে ছেড়ে যাচ্ছে নৌযানগুলো। তবে বরগুনা, মুলাদি, ভাসানচরের লঞ্চ টার্মিনালে না আসায় যাত্রী ভোগান্তি চরমে। ভোর থেকে অপেক্ষায় হাজারো ঘরমুখ মানুষ। লঞ্চ আসবে আসবে বললাম 3-4 ঘন্টার বেশি হয়ে গেছে, তাও লঞ্চ আসার কোনো নাম নেই। ভয়জোরের কারণে আসছি, 10টা-11টা বাজে লঞ্চ আসার কথা, এখনো আসে না। আমরা এই যে অনেক যাত্রী এইরকম হয়রানি হইতেছে। 7টা থেকে এখন মুলাদির লাইনের কোনো লঞ্চ নাই। আশায় বসে আছি কখন আসবে তা জানি না। প্রতিবার দেরি 12 ঘন্টা 14 ঘন্টা করে লাগে যাইতে, এবার কয় ঘন্টা লাগবে যাইতে? এখন অপেক্ষা করতেছি, কি করার আছে, করার কিছু। গাবতলী বাস টার্মিনাল থেকে নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। এতে যাত্রীদের মধ্যেও দেখা গেছে স্বস্তির ছাপ। তবে যাত্রীদের অভিযোগ, কিছু কিছু বাস নির্ধারিত ভাড়ার থেকে বেশি আদায় করছে। তবে বিষয়টি অস্বীকার করেন পরিবহন সংশ্লিষ্টরা। এছাড়া জ্বালানি তেল নিয়ে ভোগান্তির কথা জানান তারা। বলেন, ফিলিং স্টেশনগুলোতে ঘুরে ঘুরে তেল সংগ্রহ করতে হচ্ছে, এতে করে অনেক সময় লেগে যাচ্ছে। এদিকে মহাসড়কেও ঘরমুখ যাত্রীর প্রচুর চাপ। গণপরিবহন সংকটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন যাত্রীরা।
200 টাকা ভাড়া, যেখানে আমরা টাঙ্গাইল যাই সেখানে আজকে 1000 টাকা যাইতেছে। টাঙ্গাইলের গাড়ি পাওয়া যাইতেছে না এর মধ্যে। বাইবেল থেকে জামালপুরে ভাড়া 400 থেকে 500 টাকা, এখানে 800-900 টাকা ভাড়া চাচ্ছি। যেখানে মানে 500 টাকা ভাড়া, এটা 1400-1500 টাকা। আমরা প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, যানবাহন তো ওরকম পাওয়াই যায় না। না, সেইটা তো আপনার যখন একেবারে স্বাভাবিক 2 মাথায় যাত্রী থাকে, আইতের বেলাও গাড়ি ভরপুর থাকে, যাইতেও ভরপুর থাকে, তখন ওইগুলা থাকে রেট। আর ইদাইলে এক সাইড খালি থাকে, এক সাইড থেকে মেকআপ হয়। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, ঈদের ছুটিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। পরিবার প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে রেল, সড়ক ও নৌপথে ঢাকা ছাড়া মানুষের উপচে পড়া ভিড়। বাস, ট্রেন এবং লঞ্চে মানুষ ঘরে ফিরছে, সেই খবরগুলো জেনে নেব আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই রাব্বির কাছে যেতে চাই। রাব্বি, অনেক এলাকার লঞ্চ তো এখনো আসেনি। ভোর থেকে যে মানুষগুলো অপেক্ষায় রয়েছেন, কি বলছেন তারা? আমরা একটি স্বস্তির খবর দেই যে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তিনি ঘণ্টাখানেক আগে সদরঘাটের পন্টুনগুলো, যেখানে লঞ্চগুলো দাঁড়িয়ে থাকে যাত্রী নেয়, সেই পন্টুনে তিনি আসেন এবং আসার পরে যাত্রী বোঝাই করা লঞ্চগুলো আরও যাত্রী নেবার জন্য অপেক্ষায় ছিল। সেই লঞ্চগুলো কিন্তু তিনি দাঁড়িয়ে থেকে সেই লঞ্চগুলোকে কিন্তু তিনি টার্মিনাল থেকে ছাড়ার নির্দেশ দিয়েছেন। অধিকাংশ লঞ্চ তাদের যে গন্তব্যে, সেই গন্তব্যে চলে গেছে। এখন তিনি কিন্তু প্রত্যেকটি লঞ্চে নিজে পরিদর্শন করেছেন এবং উঠেছেন, দেখেছেন যে আদত লঞ্চগুলোতে যাত্রী বেশি না কম। যেই লঞ্চগুলো যাত্রী দেখে তুলনামূলক যাত্রী চাপ বেশি আছে, সেই লঞ্চগুলোকে কিন্তু তিনি আর ঘাটে থাকতে দেননি। আমি নিজে দেখেছি প্রায় 7 থেকে 8টি লঞ্চ কিন্তু এই টার্মিনাল ছেড়েছে এবং এখন তিনি পরিদর্শন করছে। তিনি পরিদর্শনে যাচ্ছেন, পুরো এলাকা তিনি চষে বেড়াবেন। এই টার্মিনাল কেন্দ্রিক যাত্রীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে তিনি কিন্তু গতকালও আমরা দেখেছি দুর্ঘটনার পরপর তিনি কিন্তু এসেছেন এবং এসে তিনি কিন্তু তাৎক্ষণিকভাবে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে তার সরকার দাঁড়িয়েছে সেই নির্দেশনা দিয়েছেন। এবং সেই সাথে আজকে তিনি এখানে এসে ডুবুরি দল দিয়ে যে নিখোঁজ যে ব্যক্তিটি দুর্ঘটনায় নিখোঁজ আছেন তার সন্ধানে সন্ধানের কাজ চলছে, সেই কাজের কিন্তু তিনি পরিদর্শন করেন। BIWT এর কেবিন ক্রুজ দিয়ে তিনি নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান তিনি কিন্তু পুরো টার্মিনাল এলাকা এবার তিনি পরিদর্শন করবেন এই বোট দিয়ে। এবং অন্য কোনো লঞ্চ যেন লঞ্চের সাথে পারাপারি না করে, হুড়োহুড়ি না করে, যাত্রী নেবার যে প্রতিযোগিতা থাকে, যেই প্রতিযোগিতাগুলো আমরা দেখে অভ্যস্ত, সেগুলো তিনি বন্ধ করতে চান এবং সেজন্যই এই অ্যাকশন শুরু করেছেন। অ্যাকশনটা মূলত তিনি এই অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করতে চান। এবং সেই সাথে আমরা দেখেছি বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলাগামী প্রায় যেই লঞ্চগুলো ঈদে যাত্রী নিয়ে তাদের গন্তব্যে যাবে, সেই লঞ্চগুলো যাতে অতিরিক্ত যাত্রী বোঝাই করতে না পারেন, সেজন্য প্রতিমন্ত্রী নিজে কিন্তু সেই লঞ্চগুলোতে তিনি উঠেছেন। প্রত্যেকটি ফ্লোর, প্রত্যেকটি জায়গা তিনি দেখেছেন। যাত্রী চাপ বেশি থাকলে সেই লঞ্চটি কিন্তু ঘাটে আর 1 সেকেন্ডও তিনি থাকতে দেননি। এখন তিনি এই টার্মিনালের আশপাশে যে অন্যান্য যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তিনি এই BIWT এর যে স্পিড বোট সেইটি দিয়ে কিন্তু তিনি পরিদর্শন করছেন। আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু নিয়ে গেছেন। আমরা গণমাধ্যম কর্মীরা আমরা জানতে চেয়েছিলাম যে আসলে গতকালের যে দুর্ঘটনার পর আসলে তাদের যে প্রস্তুতি বা তারা এখন কিভাবে করে এই টার্মিনালের নিরাপত্তা, লঞ্চের নিরাপত্তার বিষয়টি দেখভাল করছেন। তিনি বলেছেন যে আসলে তারা কাজ করছেন, তারা কাজ করে আসলে তার মন্ত্রণালয় কাজে বিশ্বাসী এবং তারা কাজ করে তারপরে তারা কথা বলবেন। এবং সেই কারণে কিন্তু গণমাধ্যম কর্মীদের সঙ্গে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। তার মন্ত্রণালয়ের যারা এখানে দায়িত্বপ্রাপ্ত যারা ছিলেন তাদেরকে বলেছেন যে কোনো লঞ্চ যেন অতিরিক্ত যাত্রী বোঝাই করে যেন নিশ্চয়ই তাই রাব্বি, কালকে যে দুর্ঘটনা ঘটেছে ঘাট থেকে না ছাড়তে পারে এবং মিনিমাম নিরাপত্তার বিষয়টি দেখভালের তিনি নির্দেশনা দিয়েছেন। নিশ্চয়ই তাই রাব্বি, কালকে যে দুর্ঘটনা ঘটেছে তারপরে আসলে আজকের এই কার্যক্রম চালানো খুবই জরুরি ছিল। অনেক ধন্যবাদ আপনাকে। রাব্বি সিদ্দিকী সদরঘাট থেকে জানাচ্ছিলেন এখনকার পরিস্থিতি। এ পর্যায়ে রাব্বি হোসেনের কাছে যাব, কমলাপুর রেল স্টেশনে আছেন তিনি। রাব্বি, কমলাপুর স্টেশন থেকে ছাদে চড়ে ট্রেন যাত্রার ব্যাপারে কর্তৃপক্ষ কি বলছে?
শাওন, প্রতিটি ট্রেনে আমরা দেখেছি যে ছাদে করে মানুষজন তার গ্রামের বাড়িতে যাচ্ছেন। মূলত এই যে ঈদের মহা উৎসব, সে উৎসবটাকে জানান দেয় যখন ছাদে বসে, কামরায় বসে, সিটে বসে, নিচে দাঁড়িয়ে থেকে, এমনকি মেঝেতে অনেকে বসেও তাদের এই যাত্রা করছেন। এটি আসলে জানান যে সবাই আসলে ঈদ করতে চান, যে যেভাবে পারছেন সেভাবেই যাতে করে বাড়ি যেতে চান, সেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা আজকে সকাল থেকে এখানে রয়েছি, সেখানে আমরা কখনোই দেখিনি যে এই সময়টার মধ্যে থেকে সকাল 6টা থেকে এখন প্রায় 2টার বেশি সময় বাজে যে একটুও ফাঁকা হতে। যতই সময়টা গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু এই যাত্রীদের যে সংখ্যাটা রয়েছে সেটি বাড়ছে। তবে বড় মোটা দাগে যে যাত্রীদের অভিযোগ, ট্রেনের যে বিপর্যয়, সেটিও কিন্তু একের পর এক ট্রেন যুক্ত হচ্ছে। একতা এক্সপ্রেস প্রায় 4:15 ছেড়ে যাবে, যদিও ছাড়ার কথা ছিল 10:15। আবার যুক্ত হয়েছে রাজশাহী কমিউটার, সেটিও 2টা-3টার সময় যাবে, সেই বিষয়টিও আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটি স্টেশনে যে এই যারা ট্রেনগুলো রয়েছে সেগুলো 1 ঘন্টা আধা ঘন্টা করে বিলম্ব করে ছেড়ে যাচ্ছে, যার কারণে এখানে যাত্রী যারা রয়েছেন দীর্ঘ সারি রয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন। কিছুক্ষণ আগে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ তিনি এখানে এসেছিলেন, পরিদর্শন করেছেন, যাত্রীদের সঙ্গে কথা বলেছেন, কোনো ভোগান্তি রয়েছে কিনা, কোনো দুর্ভোগ রয়েছে কিনা সে বিষয়টি যাত্রীদের কাছ থেকে তিনি জানার চেষ্টা করেছেন। তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। যদিও যে বাড়তি ভাড়ার যে বিষয়টি তিনি বলেছেন যে যাত্রী কল্যাণ সমিতির যে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সেই বিষয়টি তিনি বলেছেন যে প্রতিবেদনটি সত্য নয়, কারণ তাদের কাছে এখন পর্যন্ত কেউই এই বাড়তি ভাড়া নিয়ে অভিযোগ করেনি বলেও দাবি করেছেন রেলপথ প্রতিমন্ত্রী। যদিও বলছেন যে ট্রেনের যে 2টি ট্রেন ছাড়া সবগুলো ট্রেনে 1 ঘন্টা আধা ঘন্টা করে বিপর্যয় রয়েছে। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলি। আপনি কোথায় যাবেন? আমি বামনবাড়িয়া যাবো। কখন ছাড়ার কথা ট্রেন? ট্রেন তো উপকূল এখনো টাইম হয় নাই, 3:10 ছাড়ার কথা। আচ্ছা, আপনার একটু কথা বলি, কোথায় যাবেন আপনি? আমি যমুনার সাথে যাবো, ইব্রাহিমবাদ নাম্বার। কখন ছাড়ার কথা? আমার 4:15 ছাড়ার কথা। কখন আসছেন এখানে? এইমাত্রই আসলাম। আচ্ছা, কি মনে হচ্ছে যে ট্রেন ঠিক করে ছাড়বে? আগেরগুলো তো ছাড়বে। হ্যাঁ, একটু ল্যান্ডিং প্রসেস একটু লেট হচ্ছে। আমরা 2-1জনের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন যে তারা এই অপেক্ষা করছেন, আগেভাগে অনেকে চলে আসছেন, যেহেতু বলা যাচ্ছে না যে ঠিক কখন তাদের ট্রেনটি আসবে, কখন তাদের ট্রেনটি আবার এসে যাত্রী নিয়ে ছেড়ে যাবে, সেই অনিশ্চয়তা যেমন রয়েছে, পাশাপাশি দুর্ভোগের চিত্রটিও রয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। কারণ আজকে সন্ধ্যার মধ্যে অনেকে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু বিকেল হয়ে যাওয়ার হলেও তারা যেহেতু এখন দুপুর গড়িয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তাদের যেই ট্রেনটি রয়েছে সেগুলো এখন পর্যন্ত স্টেশনে আসেনি, যার কারণে তাদের ভোগান্তিটাও রয়েছে। বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুত 9টি বগি উদ্ধার করা হয়েছে। শেষ হয়েছে রেললাইন মেরামতের কাজও। রেলওয়ে কর্তৃপক্ষ জানায় 21 ঘন্টা পর সকাল 11টা নাগাদ প্রথম চিলাহাটি খুলনা রুটে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে বুধবার দুপুরে বগুড়ার সান্তাহারের ডাকবাড়ি এলাকায় নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়। এতে আহত হন অর্ধশতাধিক যাত্রী। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে স্থানীয়রা, যোগ দেয় রেলওয়ে কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস। গতকাল সন্ধ্যা থেকে 2টি উদ্ধার টিমের প্রায় 400 জন উদ্ধারকর্মী লাইনচ্যুত বগি উদ্ধার ও রেল লাইন মেরামতের কাজ করেন। স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে বাড়ির পথ ধরেছে রাজধানীবাসী। ঘরমুখো মানুষের চাপ বেড়েছে সড়ক মহাসড়কে। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় অন্তত 10 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। গাড়ির বাড়তি চাপ ও যাত্রী ওঠানামা, এলোমেলো পার্কিং ও উল্টো পথে অটোরিকশা চলাচল করায় যানজট তৈরি হয়েছে বলে জানিয়েছেন যানবাহন সংশ্লিষ্টরা। এছাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাপুর, টঙ্গী, বোর্ডবাজার, বগুড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তায় দেখা গেছে গাড়ির মন্থর গতি। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহনগুলোর বিরুদ্ধে। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকা থেকে যমুনা সেতু পর্যন্ত 20 কিলোমিটার এলাকা জুড়ে ধীর গতিতে চলছে যানবাহন। যাওয়া হচ্ছে লোকাল গাড়ি, যেগুলো আপনার করে নিচ্ছে 150 টাকার ভাড়া, 600 টাকা, 500 টাকা। অনেকদিন পরে ছুটি থেকে বাড়ি যেতেছি সবার সাথে ঈদ একসাথে করার জন্য। ঘন্টার পর ঘন্টা দাঁড়া রয়েছি, আমরা ডাবল টাকা দিয়ে টিকিট পাইতেছি না। ওই যে সকাল থেকে প্রচুর যাত্রী ছিল, আমরা যে খালি গাড়িগুলো পাচ্ছি সব গাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রী সব তুলে দিচ্ছি।
অন্যদিকে জাতীয় যানবাহনের চাপ থাকলেও দুর্ভোগ নিয়ে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে সকালের দিকে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চাপ ছিল বেশি। বেলা 10টার পর থেকে বাড়ে দূরপাল্লার যানবাহন। একই চিত্র ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতেও যানবাহনের চাপ থাকলেও দুর্ভোগে পড়তে হয়নি ঘরমুখো মানুষদের। পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনের চাপ থাকলেও জটলা তৈরি হয়নি, তবে এই রুটেও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহনগুলোর বিরুদ্ধে। ভালো অবস্থা, যানজট কম, যাতায়াত ব্যবস্থা খুবই ভালো। ভাড়া তো তুলনামূলক বেশি, এখন তো একটু বেশি নিচ্ছে। আগে আমরা যা দিয়ে যাইতাম তার ডবল ভাড়া বেশি তো ভাই। আমরা ওই মুক্তারপুর থেকে তো 1200 টাকা 1100 টাকা যাইতে পারি পটুয়াখালী পর্যন্ত, এমতনে 1000 টাকা ভাড়া চাচ্ছে। এবার একটু গাবতলী বাস টার্মিনাল যেতে চাই, রয়েছেন হাসিবুল করিম বিজয়। বিজয়, সকাল থেকে যারা দূরপাল্লার বাসের জন্য অপেক্ষায় আছেন সবাই কি রওনা করতে পেরেছে? সকাল থেকে যারা অপেক্ষা ছিল তারা এখন রওনা করতে পেরেছে, তবে নতুন করে আরও কিছু যাত্রী গাবতলী বাস টার্মিনালে আমি লক্ষ্য করতে পেরেছি। তবে ঈদের যে আর মাত্র 2 দিন বাকি, সেই অনুযায়ী গাবতলী বাস টার্মিনালে যে ভিড় থাকার কথা আমি আমার পেছনে দেখলেই আপনি বুঝতে পারবেন সেই ভিড়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে সকাল থেকেই যে সকল যাত্রীদের সাথে আমার কথা হচ্ছিল তারা অনেকেই আসলে বাস পায়নি, অনেকেই বাসের টিকিট পায়নি আগে থেকে। তবে রাজধানীর বেশ কয়েকটি লোকাল বাস যা রয়েছে সেই বাসগুলো কিন্তু দূরপাল্লার যাত্রী নিয়ে যাচ্ছে, এমনটাই আমরা দেখতে পেয়েছি এবং তারাই বেশি ভাড়া দাবি করছে এমনটাই জানিয়েছেন যারা যাত্রী রয়েছে তারা। তবে যদি একটু বলে রাখতে চাই যে মূলত যারা কর্মজীবী এবং চাকরিজীবী মানুষ রয়েছে তারা কিন্তু তাদের পরিবার পরিজনদেরকে আগেভাগেই তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এই কারণেই মূলত কিছুটা যাত্রী চাপ কম বলে আমরা দেখতে পাচ্ছি। তবে গাবতলী বাস টার্মিনালে বিগত ঈদগুলোর তুলনায় কিন্তু এবার আমরা যাত্রী চাপ খুব একটা বেশি দেখতে পাচ্ছি না এবং যানজটেরও যে খুব একটা বেশি এমনটাও আমরা দেখতে পাচ্ছি না। তো সব কিছু মিলিয়ে যদি বলি যে আইনশৃঙ্খলা বাহিনী বেশ তৎপর রয়েছে যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে বাস ভাড়া যে বেশি যে বিষয়টি সেটি কিন্তু খুবই বেশি জোর দিচ্ছেন তারা, সবাই মিলেই আসলে এটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, কিন্তু আসলে এটি কোনোভাবেই সম্ভব হচ্ছে না। কারণ কিছু বাসের হেল্পার ড্রাইভারদের সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি আসলে বলছেন যে তাদের ফিরতি যে ট্রিপ রয়েছে ঢাকা থেকে, তারা যখন বিভিন্ন দূরপাল্লার দিকে যায় সেখান থেকে যখন ফিরে আবার নতুন করে ট্রিপ নিতে যায় সেই ফেরার সময় তারা আসলে কোনো যাত্রী পায় না, এই জন্যই তারা কিছুটা বাড়তি ভাড়া আসলে দাবি করছে। তবে যাত্রীরা আসলে বলছে যে 500 টাকার ভাড়া 1000 টাকা বেশি দাবি করা হচ্ছে, অর্থাৎ দ্বিগুণেরও বেশি ভাড়া আসলে তারা চাচ্ছেন। তো সব কিছু মিলিয়ে যদি বলি এই সব কিছু ভোগান্তি এড়িয়েই কিন্তু যারা ঘরমুখো মানুষ রয়েছেন তারা পরিবারের সাথে একসাথে ঈদ করার জন্য কিন্তু এই সব বাধা বিপত্তি অতিক্রম করে কিন্তু তারা আসলে ছুটছেন তাদের প্রিয়জনদের কাছে সেই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। শাওন, সেটি অনেক ধন্যবাদ বিজয় আপনাকে। এবার 40,000 মুসল্লির সঙ্গে জাতীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বলেন, ঈদগাহে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঈদ জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জায়নামাজ আর মোবাইল ফোন ছাড়া কোনো ব্যাগ বা দাহ্য বস্তু বহন করা যাবে না ঈদ জামাতে। 35,000 পুরুষ 3,500 নারীর একসঙ্গে ঈদের নামাজের আয়োজন এবার জাতীয় ঈদগাহে। প্রস্তুতি সব শেষ, চলছে শেষ মুহূর্তের নজরদারি। ঈদগাহ ময়দানের ভেতর বাহির ও আশপাশে লাগানো হয়েছে সিসি ক্যামেরা, মনিটর করা হচ্ছে কন্ট্রোল রুম থেকে। আছে ওয়াচ টাওয়ার, ডগ স্কোয়াড, ড্রোন সার্ভিলেন্স সহ সকল নিরাপত্তা ব্যবস্থা। বহু বছর পর এবার জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদগাহের প্রস্তুতি পরিদর্শন করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, মুসল্লিরা প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদগাহে শুভেচ্ছা বিনিময়ও করতে পারবেন। দীর্ঘদিন পর জাতি মহামান্য রাষ্ট্রপতির সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসাবে এই ঈদে একসঙ্গে দুইজন ভিভিআইপিকে নামাজ পড়ার জন্য দেখবেন এবং যে সমস্ত মুসল্লিরা এখানে উপস্থিত থাকবেন তারা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। ঢাকা মহানগর পুলিশ প্রধান জানান, জাতীয় ঈদগাহ ছাড়াও মহানগরের 1599 মসজিদে 1771টি ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করবে ডিএমপি। জাতীয় ঈদগাহে জায়নামাজ আর মোবাইল ফোন ছাড়া অন্য কিছু বহন না করার নির্দেশ পুলিশের। জায়নামাজটাই ক্যারি করা, মোবাইল ফোন ক্যারি করতে পারবে, তবে ভিভিআইপি এলাকায়
অবশ্যই কারা ঢুকবেন সেটা নির্ধারিত আছে। ঈদের দিন ভোরে 25 মিলিমিটারের বেশি বৃষ্টি হলে এবং তা আধা ঘন্টার বেশি চললে জাতীয় ঈদগাহের সকাল 8:30টার মূল জামাত অনুষ্ঠিত হবে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে সকাল 9টায়। 25+ এবং সেটা যে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত কন্টিনিউ করে তখন হয়তো চেঞ্জ করার হয়তো প্রয়োজন হবে। আদারওয়াইজ আমাদের যে ব্যবস্থা আছে সেটি আমরা মনে করছি যে পর্যাপ্ত, খুব একটা সমস্যা হবে না। নিরাপত্তার স্বার্থে পুলিশের তল্লাশির কাজে সহায়তা করতে মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। ঈদুল ফিতরের নামাজের জামাতের জন্য প্রস্তুতি হচ্ছে দেশের বড় ঈদগাহ ময়দান, কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ও দিনাজপুরের গৌড়ে শহীদ মাঠ। শোলাকিয়ার জামাত শুরু হবে সকাল 10টায় আর দিনাজপুরে ঈদের জামাত 9টায়। প্রশাসনের পক্ষ থেকে 2 ঈদগাহে জোরদার করা হয়েছে নিরাপত্তা বলয়। কিশোরগঞ্জ শহরের পূর্ব পাশে নরসুন্দা নদী ঘেঁষা ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ। এবারে ঈদ জামাতের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরে সোরে। যুগ যুগ ধরে শোলাকিয়ার ঈদ জামাতে ঢল নামে লাখো মুসল্লির। এরই মধ্যে শুরু হয়েছে দাগ কাটা, বালু ফেলা, দেয়ালে রং করা সহ মাঠের সংস্কার কাজ। প্রায় 250 বছরের প্রাচীন শোলাকিয়া ঈদগাহের আয়তন 6 একর। 1828 সালে শোলাকিয়া ঈদগাহে 1.25 লাখ মানুষ একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। সেই থেকে মাঠের নাম হয় শোলাকিয়া, যা এখন শোলাকিয়া নামে পরিচিত। বড় জমায়েতে এক কাতারে নামাজ পড়লে বেশি সোয়াব পাওয়া যায় এমন বিশ্বাসে প্রতি বছর ঈদের জামাতে অংশ নেন দেশ বিদেশের লাখো মুসল্লি। 199তম ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এটা সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে সুপরিচিত। ঈদুল ফিতর জামাতে নামাজ আদায়ের জন্য দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আগমন করেন এবং এই মুসল্লিদের থাকা খাওয়ার সুব্যবস্থা করে থাকেন জেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মুসল্লিদের সুবিধার জন্য ভৈরব ও ময়মনসিংহ থেকে শোলাকিয়া স্পেশাল নামে 2টি বিশেষ ট্রেন জামাতের আগে ও পরে চলাচল করবে বলেও জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্রযুক্তি নির্ভর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া অনুসরণ করে পুরো মাঠটিকে আমরা সিসিটিভির আওতায় নিয়ে আসবো এবং এখানে ড্রোনের মাধ্যমে আমরা সার্ভিলেন্স নিশ্চিত করব। সকাল 10টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং একটি বাড়ি মাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখানে মুসল্লিদের আগমনের জন্য 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। শোলাকিয়ার পাশাপাশি দেশের বৃহত্তর ঈদ জামাতের জন্য প্রস্তুতি চলছে দিনাজপুরের গৌড়ে শহীদ ঈদগাহ ময়দানে। সুষ্ঠুভাবে নামাজ আয়োজনের জন্য চলছে চুন দিয়ে লাইন প্রস্তুত, প্রবেশ গেট নির্মাণ সহ সার্বিক কার্যক্রম। ঈদের কার্যক্রম চলতেছে, আমরা যত তাড়াতাড়ি পারি আমরা কাজটা শেষ করতে পারবো। আমাদের প্রায় 80% কাজ শেষ, আর 20%-এর মতো কাজ আছে। আমরা এই 2 দিনের ভিতরে আমাদের কাজ সম্পূর্ণ করব। আপনারা জানেন যে এখানে 20টা গেট করা, 20টা গেটে প্রবেশ করে, প্রত্যেকটা গেটে কিন্তু আমাদের আর্টস হয়ে থাকে, মেটাল গেট হয়ে থাকে, সবাই কিন্তু গেট দিয়ে প্রবেশ করে। দিনাজপুর ছাড়াও আশপাশের জেলাসহ দূরবর্তী স্থানে লাখো মুসল্লি একসাথে গৌড়ে শহীদ ময়দানে আদায় করবেন ঈদুল ফিতরের নামাজ। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে 2-3 গুণ বাড়তি ভাড়া নিয়ে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন সঠিক নয় বলে দাবি করেছেন সড়ক পরিবহন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। এখন পর্যন্ত কোনো যাত্রী ভাড়া নিয়ে অভিযোগ করেনি বলেও জানান প্রতিমন্ত্রী। কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন হাবিবুর রশিদ হাবিব। এ সময় বেশ কিছু যাত্রীর সঙ্গে কথা বলেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, 2টি ট্রেন ছাড়া বাকি ট্রেনগুলো চলাচল স্বাভাবিক রয়েছে। ঈদযাত্রার বিষয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে, সাফল্য ব্যর্থতার দায় ঈদের পর নির্ধারণ হবে। এই দিন হাবিবুর রশিদ হাবিব বলেন, ঈদযাত্রায় দুর্ঘটনার দায় সরকারের উপরই বর্তায়, তবে যাত্রীদেরও সচেতন থাকতে হবে। ঈদের পর রেল সেবাকে উন্নত ও যোগাযোগ পথ বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। একটি ঘটনা ছাড়া চালকরা কিন্তু এইবার সবাই দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা করছে। যাত্রীরা যাওয়া এবং আসার কাজটি সম্পূর্ণ হওয়ার পরেই আসলে আমরা বলতে পারবো যে আমরা কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি। শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে সরকার 2,500 কোটি টাকা প্রদান করেছে, তাই এবারের ঈদে কোনো শ্রমিক অসন্তোষ দেখা যায়নি।
বলেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সকালে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দান পরিদর্শন করেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, যেসব কারখানা বন্ধ হয়ে গেছে ঈদের পর সেগুলো চালুর কাজ শুরু করবে সরকার। পাশাপাশি প্রশিক্ষিত জনশক্তি রপ্তানিতে সরকারের নানা উদ্যোগের কথাও জানান তিনি। এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধে যারা নিহত হয়েছেন তাদের সন্তানদের মাসিক ২,০০০ টাকা শিক্ষা ভাতা দেয়া শুরু হয়েছে বলেও জানান মন্ত্রী। প্রত্যেকটা মিল কারখানায় মালিকরা অনেক সময় সরে গেছিলেন, তাদেরকে এনে শ্রমিকদের বেতন আমরা দিতে সক্ষম হয়েছি। শুধু বেতন নয়, তাদের বোনাসটাও পর্যন্ত আমরা কমপ্লিট করেছি। নদীপথে আতঙ্ক, অবৈধ বাল্কহেড। ঈদ সামনে রেখে বাল্কহেডের অনিয়ন্ত্রিত চলাচল বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। নেই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। অভিযোগ, নিয়ম না মেনে রাতে চলাচলের। এই সবটাই আবার ঘটছে নৌ পুলিশের সমঝোতার চাঁদাবাজিতে। নদীপথে সরেজমিন অনুসন্ধানে উঠে এসেছে উদ্বেগজনক নানা তথ্য। নাহিদ হোসেনের ক্যামেরায় মশিউর অনিকের প্রতিবেদন, সঙ্গে ছিলেন আরাফাত রায়হান সাকিব। ঘটনাটি 10 মার্চ দুপুরের। ঢাকা থেকে যাত্রী নিয়ে মুন্সিগঞ্জ যাওয়ার পথে মাঝ নদীতে হঠাৎ ইমার্জেন্সি বাঁক নিতে হয় লঞ্চটিকে। দানব আকৃতির এই নৌযানটির নাম বাল্কহেড। একটুর জন্য বেঁচে যায় প্রায় 150 মানুষের প্রাণ। দুর্ঘটনা এড়ালেও প্রশ্ন ওঠে, নদী পথে ঈদের সময় যাত্রীবাহী লঞ্চের বাড়তি চাপে এইসব বাল্কহেড কতটা নিরাপদ? সাম্প্রতিক বছরগুলোতে যাত্রীবাহী নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষ বা দুর্ঘটনার ঘটনা বেড়েই চলেছে। কখনো নৌকা, কখনো লঞ্চ কিংবা ফেরির সঙ্গে সংঘর্ষে প্রাণহানিও ঘটছে। এই পরিস্থিতির কারণ খুঁজতে দূরপাল্লার একটি লঞ্চে উঠে কথা বলি চালকের সাথে। তাদের অভিযোগ, বেশিরভাগ বাল্কহেড কোনো নীতিমালা মানে না। রাতের বেলা চায়, দিনের বেলা বেশি করে। ওরা দিনের বেলা যেমনি চায় সেমনি আন্দিকন্দি করে ধরে। আমরা হরন দিলেও আমাদের হরনের ওরা কোনো গুরুত্ব দেয় না। ওরা লস্কর থেকেই বাল্কহেড চালাচ্ছে, ওদের কোনো প্রশিক্ষণ নাই। ওরা রাত্রে চলার কোনো অধিকারই নাই, কোনো অনুমতি নেই। দিনে চলার অনুমতি, রাত্রে ওরা চালায় ওদের ইচ্ছা মতো। অনেক বাল্কহেডে নেই সঠিক লাইটিং, হর্ন কিংবা সংকেত সিস্টেম। দূর থেকে দেখে ছোট নৌকা মনে হলেও কাছে গিয়ে বোঝা যায় বিশাল বাল্কহেড। এরা ইচ্ছা করে উল্টা পাল্টা চালাইয়া, পাতাল্লা চালাইয়া, সোজা চালাইয়া লঞ্চগুলো আমাদের যাত্রীবাহী লঞ্চগুলির উপরে উঠাইয়া দেয়। এরপরে লঞ্চ আমাদের যাত্রীবাহী লঞ্চগুলির দোষ দেয়। চালকদের ভাষ্য অনুযায়ী মুন্সিগঞ্জ এলাকায় বাল্কহেডের উৎপাত সবচেয়ে বেশি। বিষয়টি যাচাইয়ে যাওয়া সেখানে প্রথমে একটি নিয়ম মেনে চলা নৌযানে উঠে দেখি নিরাপদ নৌযানের জন্য কি কি থাকা দরকার। সেখানে রয়েছে VHF রেডিও, নেভিগেশন সিস্টেম, পানির গভীরতা মাপার যন্ত্র, সঠিক লাইট, হর্ন এবং কুয়াশায় সংকেত দেওয়ার ঘণ্টা। এরপর বাল্কহেডে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। নদীতে 3 ধরনের বাল্কহেড চলাচল করছে, বড়, মাঝারি ও ছোট বাল্কহেড, যেগুলোর প্রায় সবগুলোরই নেই আধুনিক কোনো নেভিগেশন বা যোগাযোগ ব্যবস্থা। হ্যাঁ, রাতের বেলা দেখাচ্ছে আপনার BSF না থাকাতে এটা অন্যায়। এই যে কুয়াশার মধ্যে একটা BSF থাকা লাগে, এটা আর একটা জাহাজের সাথে কথা বলার লাগে। কিছু বাল্কহেডে হর্নের বদলে ব্যবহার করা হয় মুখে বাজানো বাঁশি। কুয়াশার সময় সংকেত দেখার জন্য কোথাও কোথাও পাথর দিয়ে ধাতব অংশে আঘাত করা হয়। এই পাথরটিকে ব্যবহার করা হচ্ছে ঘণ্টা হিসেবে। ঘণ্টাটা বাজানো হয় যখন প্রচণ্ড কুয়াশার মধ্যে জাহাজ চলে এবং সামনের জাহাজকে সতর্ক করার জন্য যে এই বাল্কহেডটি আসছে। অভিজ্ঞতার উপর নির্ভর করেই চালানো হয় এসব বাল্কহেড। এমনকি লাইসেন্স দেওয়ার সময়ও অনেক ক্ষেত্রে উল্লেখ থাকে যে এইসব নৌযানে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা নেই। সমস্ত সরঞ্জামের মুখ্য যেটা আপনি এই কাগজটাতে দেখাইলেন, সেগুলো যদি না থাক ছাড়া কেউ যদি যায় তাহলে সে অপরাধ করলো। আপনি অপরাধ করলেন, এটা গভর্নমেন্ট থেকে আসে। মানে আপনি না, মানে আপনার মালিক অপরাধ করলো কিনা? সরে লাইনে আইসি, আমার অন শেষ, রিটার্ন চলে যাবো, মানে রিটার্ন ব্যাক করতেছি আমি। অনুসন্ধানে উঠে আসে আরো গুরুতর অভিযোগ। অবৈধভাবে এইসব বাল্কহেড চালাতে নৌ পুলিশকে নিয়মিত চাঁদা দিতে হয় বলে দাবি করেন চালকেরা। ঢাকা থেকে সিলেটে অতিরিক্ত চাঁদা, নর্মালে মানে সিলেট ছাতক থেকে আসতে 30 হইতে 35,000 টাকা চাঁদা লাগে। সিলেট থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত যাত্রার কয়েক ধাপে দিতে হয় প্রায় 12,000 টাকা। কোন কোন জায়গায় দিচ্ছেন? এককালে সিলেট উস্তি, মেঘনা বৌদ্ধ বাজার,
এবার আমরা অপরাধের আরো গভীরে যেতে চাই। রাতে আসলেই অবৈধভাবে বাল্কহেড চলে কি না তা দেখতে সন্ধ্যার পর নদীতে অবস্থান নেয় যমুনা টিম। নদীতে ঘুরেও কোথাও চোখে পড়ছিল না একটাও বাল্কহেড। নিয়ম মেনেই সন্ধ্যার পর নোঙর করা ছিল বাল্কহেডগুলো। এরই মাঝে তথ্য আসে যমুনা টিমের অবস্থানের খবর পেয়ে রুট বদলেছে বাল্কহেড চালকেরা। পরে স্থানীয়দের সাথে মিশে যাই আমরা, যাতে আমাদের অবস্থান সম্পর্কে তারা টের না পায়। রুট বদলে লঞ্চ ঘাটের কাছে আসতেই একের পর এক বাল্কহেড চলতে দেখা যায়। এক পর্যায়ে ট্রলার দিয়ে মাঝ নদীতে চলন্ত বাল্কহেড তাড়া করে তাতে উঠে পড়লে সব অনিয়মের কথা স্বীকার করতে থাকে অবৈধ বাল্কহেড চালক। রাত্রেবেলা নিষেধ করা চালানো কারণ হচ্ছে আপনাদের কাছে রাডার নাই, আপনাদের কাছে রেডিও সিস্টেম নাই, আছে? না। নৌপথে চাঁদার কথা স্বীকার করে এই চালক। সাতপুরে নামার 10 আমরা সাইডে পুলিশে ধরছে, সার্ভিসে 200 18 টাকা দিয়েছে। যমুনা টিম এই অভিযোগের ব্যাপারে খতিয়ে দেখতে নৌ পুলিশের প্রধান কার্যালয়ে গেলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি কেউ। এগুলো হয় একদম পাওয়া যায় না এরকমও, এটা তো আমরা একদম অস্বীকার করার মতো না, আবার হলে আমরা ছাড়ি না। নদীপথে যাত্রী চলাচলে সবচেয়ে বেশি ঝুঁকি বাড়ে ঈদের সময়। যদিও ঈদের আগে পরে 3 দিন বাল্কহেড চলাচল বন্ধ থাকার কথা, বাস্তবে তা কতটা মানা হয় সেটা নিয়েও রয়েছে প্রশ্ন। মশিউর অনিক, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। চট্টগ্রামের টেরি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেছে 2 জনের। পুড়ে ছাই হয়ে গেছে একটি মার্কেটের 6 থেকে 7টি দোকান। প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে কেবি অর্কিড মার্কেটের 4 তলায় একটি টেইলার্সে হঠাৎই আগুনের সূত্রপাত হয়। দ্রুতই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় ধোঁয়ায় পুরো ভবন আচ্ছন্ন হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আহত 3 জনকে হাসপাতালে নেওয়া হলে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় আগুনের শ্বাসরোধে তাদের মৃত্যু হয়েছে। দুপুরের বাংলাদেশ থেকে আবার একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। জ্বালানি স্থাপনায় হামলার জেরে মধ্যপ্রাচ্যে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। বড় ধরনের হামলা হয়েছে সৌদি আরব ও কাতারের জ্বালানি স্থাপনাগুলোতে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্র কাতারের রাস লাফানে উল্লেখযোগ্য ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের হামলায়। আগুনে পড়েছে স্থাপনাটি, বিশ্বের বৃহত্তম এলএনজি প্ল্যান্ট রাস লাফান। সৌদি রাজধানী রিয়াদের 2টি তেল পরিশোধনাগারে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালায় আইআরজিসি। এতে ব্যাপক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শহরটিতে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের হাফসান গ্যাস ফ্যাসিলিটিতে হামলার জেরে কার্যক্রম বন্ধ করা হয়। এদিকে ইরান জুড়ে অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রের হামলা। নিরাপত্তা শঙ্কার অজুহাতে জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে দেয়া হবে না ফিলিস্তিনি মুসলিমদের। যুদ্ধ পরিস্থিতিতে খোলা মাঠ বা ঈদগাহে জামাত আয়োজন বাতিল করেছে কুয়েত ও আরব আমিরাত। কেবল মসজিদে ঈদের নামাজের প্রস্তুতি নেওয়া হয়েছে দেশগুলোতে। এর মধ্যে কুয়েতের গ্র্যান্ড মসজিদে আবার বাতিল করা হয়েছে পবিত্র ঈদুল ফিতরের জামাত। রমজান মাস জুড়ে পবিত্র আল আকসায় প্রবেশের অনুমতি নেই, তাই দূরের রাস্তায় আদায় করা হচ্ছে নামাজ। 1967 সালে ইসরায়েল জেরুজালেমের দখল নেয়ার পর এবার রমজানের প্রথমবারের মতো আল আকসায় হয়নি জুম্মার নামাজ। তেল আবিবের নির্দেশ, ঈদুল ফিতরেও জামাত হবে না পবিত্র প্রাঙ্গণে। ইসরায়েলের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম বিশ্ব। বলা হচ্ছে ঈদেও আল আকসা মসজিদ বন্ধ থাকা ফিলিস্তিনিদের জন্য একটি অন্ধকার অধ্যায়। অভিযোগ, ইরান যুদ্ধকে ব্যবহার করে আসলে ফিলিস্তিনিদের কাছ থেকে চিরতরে আল আকসা কেড়ে নেয়াই উদ্দেশ্য। পবিত্র মসজিদে ঈদ জামাত আয়োজনের দাবি জানিয়েছে আরব লীগ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন। যুদ্ধ পরিস্থিতিতে কুয়েতের গ্র্যান্ড মসজিদেও বাতিল করা হয়েছে পবিত্র ঈদুল ফিতরের জামাত। এক বিবৃতিতে মুসল্লিদের প্রতি দুঃখ প্রকাশ করেছে মসজিদ কর্তৃপক্ষ। জানিয়েছে চলমান পরিস্থিতিতে বড় পরিসরে নামাজ আদায়ের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। এর আগে ঈদগাহে জামাত আয়োজন বাতিলের ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত। জানায় খোলা মাঠে নয়, নিরাপত্তা শঙ্কায় এবার মসজিদে মসজিদে হবে ঈদের জামাত। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইরানের ক্লাস্টারবাহী মিসাইল নিয়ে বিপাকে পড়েছে ইসরায়েল। এই বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য হয়ে উঠেছে বড় চ্যালেঞ্জ। নির্দিষ্ট উচ্চতায় এই মিসাইলগুলো মাঝ আকাশে ভেঙে গিয়ে ছড়িয়ে দেয় ছোট ছোট বিস্ফোরক, যা বিস্ফোরিত হয় বিস্তীর্ণ এলাকা জুড়ে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেও এসব মিসাইল ঠেকাতে ব্যর্থ হচ্ছে ইসরায়েল।
যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান। এই মিসাইলগুলো মাঝ আকাশে ভেঙে গিয়ে ছড়িয়ে দেয় ছোট ছোট বিস্ফোরক, যা একই সাথে আঘাত হানে বিস্তৃত এলাকা জুড়ে। এসব ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে হলে বিভক্ত হওয়ার আগে পাল্টা মিসাইল ছুড়ে ধ্বংস করতে হয়, কারণ ভেতরে থাকা ছোট ছোট বিস্ফোরক ছড়িয়ে পড়লে তা প্রতিহত করা প্রায় অসম্ভব। সম্প্রতি এমন এক হামলা ঠেকাতে ব্যর্থ হয় ইসরায়েল। ছড়িয়ে পড়া গুচ্ছবোমা আঘাত হানে তেল আবিবের বিভিন্ন এলাকায়। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় রামাত গান এলাকায়। এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে মিসাইল ছোড়া হলেও প্রতিহত করা যায়নি ক্লাস্টার হামলা। এ ধরনের মিসাইল পরিণত হয়েছে ইসরায়েলের নতুন মাথা ব্যথায়। আমরা ক্ষয়ক্ষতি কমাতে যতটা সম্ভব উঁচুতে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টা করি। আমাদের প্রতিরক্ষার বিভিন্ন স্তর রয়েছে, আমরা তাদের ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষমতা দুর্বল করে দিচ্ছি। প্রতিটি ক্লাস্টার মিসাইলে থাকে প্রায় 24টি সাবমিউনিশন, যার প্রতিটিতে 2 থেকে 5 কেজি পর্যন্ত বিস্ফোরক থাকতে পারে। 7 থেকে 10 কিলোমিটার উচ্চতায় এগুলো ভেঙে গিয়ে ছড়িয়ে পড়ে। এসব বোমার অনেকগুলোই সাথে সাথে বিস্ফোরিত হয় না, পরবর্তীতে যা ঝুঁকি তৈরি করে। এরই মধ্যে ইসরায়েলি ফ্রন্টাল কমান্ড এই ক্লাস্টারবাহী মিসাইল নিয়ে সতর্কবার্তা জারি করেছে। বিভিন্ন ধরনের অস্ত্র ঠেকাতে আমাদের ভিন্ন ভিন্ন প্রতিরোধ ব্যবস্থা রয়েছে। আমাদের আরও প্রস্তুতি প্রয়োজন। 2008 সালে কনভেনশন অফ ক্লাস্টার মিউনিশন চুক্তিতে 100টিরও বেশি দেশ এই অস্ত্র নিষিদ্ধ করে। তবে ইসরায়েল এবং ইরান কেউই এই চুক্তিতে নেই। একই অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার মতো দেশগুলো। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আর এই ছিল দুপুরের বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।